আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ আর আলিম শ্রেণীর আইসিটি বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মানে চতুর্থ অধ্যায়ের একটা অংশ নিয়ে। আমাদের লক্ষ্য হল ওয়েব ডিজাইন পরিচিতি আর এইচটিএমএল এর যে বেসিক ব্যাপারগুলো আছে সেগুলোকে একটু সহজ করে ইন্টারেস্টিংভাবে তুলে ধরা, যেন শুধু বইয়ের পড়া না, তার বাইরেও কিছু বোঝা যায়। হ্যাঁ, একদম। আমরা বইয়ের পৃষ্ঠাগুলো তো দেখবই, মানে ১১৪ থেকে ১২০ পৃষ্ঠা। কিন্তু শুধু রিডিং পড়ার মতো না, চেষ্টা করব ভেতরের কনসেপ্টগুলো ধরতে, সাথে কিছু বাস্তব উদাহরণ, কিছু এক্সট্রা তথ্য দিতে, যা হয়তো বইতে সেভাবে নেই, কিন্তু জিনিসটা বুঝতে খুব কাজে দেবে। আমাদের মূল লক্ষ্যটা কি? এই যে ইন্টারনেট, ওয়েবসাইট, এগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, তার পেছনের যে টেকনিক্যাল দিকটা, বিশেষ করে এইচটিএমএল এর ভূমিকাটা, সেটা পরিষ্কার করা। দারুণ। তাহলে শুরু করা যাক। প্রথম শব্দটাই হলো ওয়েব ডিজাইন। বইয়ের ১১৪ পৃষ্ঠায় একটা সংজ্ঞা তো আছেই, কিন্তু সহজে বললে এই ওয়েব ডিজাইন জিনিসটা আসলে কি? এটা কি শুধু সাইটটাকে সুন্দর করে সাজানো? সুন্দর করা তো একটা অংশ বটেই, কিন্তু ওয়েব ডিজাইন তার থেকে অনেক অনেক বেশি কিছু। মানে ভাবুন, একটা ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটে আপনার বা কোনো কোম্পানির একটা পরিচিতি, তাই না? তো সেই পরিচিতিটা দেখতে কেমন হবে, জিনিসপত্র মানে কন্টেন্টগুলো কোথায় কিভাবে সাজানো থাকবে, যারা ওয়েবসাইটে আসবে মানে ভিজিটররা, তারা সহজে সব খুঁজে পাবে কিনা, ব্যবহার করতে কমফোর্টেবল হবে কিনা, মানে ইউজার এক্সপিরিয়েন্স যেটাকে বলে, এই সব কিছু ঠিক করাই হচ্ছে ওয়েব ডিজাইন। বইয়ের ভাষায় বললে ইউজার আর কম্পিউটারের মধ্যে তথ্য দেখানোর একটা প্রক্রিয়া। তবে এর ফোকাসটা আরও বড়। ওয়েবসাইটটা যেন শুধু দেখতেই ভালো না হয়, কাজেরও হয়, সহজে ব্যবহার করা যায়। অ্যাক্সেসিবিলিটিরও কথা ভাবতে হয়, মানে সবাই যেন ব্যবহার করতে পারে। আচ্ছা, এই যে ওয়েবসাইট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলছি আমরা, এর শুরুটা কিভাবে হয়েছিল? বইয়ের ১১৪-১১৫ পৃষ্ঠায় টিম বার্নার্স-লির কথা বলা আছে। হ্যাঁ, টিম বার্নার্স-লি। আজকের ইন্টারনেটের পেছনে এই মানুষটার অবদান মানে বিশাল। তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। জেনেভার সার্নে যখন কাজ করতেন, তখন তার মাথায় একটা আইডিয়া আসে যে আচ্ছা, যদি এমন একটা সিস্টেম থাকতো যেখানে বিজ্ঞানীরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাদের রিসার্চের ডেটা খুব সহজে শেয়ার করতে পারতেন। এই চিন্তা থেকেই ১৮৮৯ সালে তিনি একটা প্রস্তাব দেন। সেটাই পরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW নামে পরিচিত হয়। ১৯৯০ সালে তিনি নিজেই প্রথম ওয়েব ব্রাউজার আর সার্ভার তৈরি করেন, আর প্রথম ওয়েবসাইটটাও তিনি বানান। মজার ব্যাপার হলো, ওয়েবের যে তিনটে মূল ভিত্তি, HTML মানে পেজের কন্টেন্ট সাজানোর ভাষা, URL বা URL মানে ওয়েবসাইটের ঠিকানা লেখার নিয়ম, আর HTTP মানে ব্রাউজার আর সার্ভারের কথা বলার প্রোটোকল, এই সবই তার হাতে তৈরি। বাহ! এখানে দুটো শব্দ খুব শোনা যায়, হাইপারটেক্সট আর হাইপারলিংক। এ দুটো কি একই জিনিস নাকি একটু আলাদা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটো খুব কাছাকাছি কিন্তু একটু আলাদা। হাইপার টেক্সট হলো, ধরুন কোনো লেখা বা ছবি যার ভেতরে অন্য কোনো ইনফরমেশনের লিঙ্ক দেওয়া আছে। আমরা যখন ওয়েবসাইটে নীল রঙের আন্ডারলাইন করা লেখার উপর মাউস নিয়ে যাই, তখন হাত চিহ্নের মতো হয় না? হ্যাঁ, হ্যাঁ, হয়তো। আর হাইপারলিংক হলো ওই লিঙ্কটা বা অ্যাড্রেসটা, যেটা ওই হাইপারটেক্সটের পেছনে কাজ করে। আমরা যখন ক্লিক করি, ওই হাইপারলিংকটাই আমাদের অন্য একটা পেজে বা ওয়েবসাইটে নিয়ে যায়। এটাই আসলে ওয়েবের মূল শক্তি, তথ্যের সাথে তথ্যের কানেকশন, ঠিক যেন একটা জালের মতো। বোঝা গেল। আচ্ছা, সব ওয়েবসাইট কি দেখতে বা কাজ করতে একই রকম? বইয়ের ১১৫ পৃষ্ঠায় স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের কথা বলছে। এই দুটো ঠিক কি? না না, সব ওয়েবসাইট একরকম নয়। কাজের ধরনের উপর ভিত্তি করে ওয়েবসাইটগুলোকে মূলত এই দুই ভাগে ভাগ করা হয়, স্ট্যাটিক আর ডাইনামিক। পার্থক্যটা বেশ মৌলিক। স্ট্যাটিক ওয়েবসাইট অনেকটা প্রিন্ট করা বই বা লিফলেটের মতো। এর ভেতরের কন্টেন্ট মানে লেখা, ছবি, এগুলো আগে থেকেই ফিক্সড করা থাকে। ওয়েবসাইটটা লোড হওয়ার পর সাধারণত নিজে নিজে বদলায় না। ইউজার যতবারই ভিজিট করুক, মোটামুটি একই জিনিস দেখবে। যেমন ধরুন, একটা ছোটখাটো পার্সোনাল ব্লগ বা কোনো কোম্পানির সাধারণ ইনফরমেশন সাইট যেখানে শুধু ঠিকানা, ফোন নম্বর এসব দেয়া থাকে, সেগুলো স্ট্যাটিক হতে পারে। এগুলো বানানো তুলনামূলকভাবে সোজা। আর ডাইনামিক? ডাইনামিক ওয়েবসাইট হলো, আচ্ছা, এটাকে বলতে পারেন জীবন্ত কিছুর মতো। এর কন্টেন্ট বদলাতে পারে ইউজারের চাহিদা অনুযায়ী বা সময়ের সাথে সাথে, বা ধরুন ডেটাবেস থেকে নতুন তথ্য নিয়ে এসে। ফেসবুকের কথা ভাবুন, আপনার নিউজফিড কি আপনার বন্ধুর নিউজফিডের মতো? না তো, কারণ ফেসবুক ডাইনামিক। ঠিক। এগুলো সবই ডাইনামিক।
বইয়ের উদাহরণগুলো যেমন সরকারি সেবার ওয়েবসাইট বা পাসপোর্টের ওয়েবসাইট এগুলোও ডাইনামিক। কারণ এখানে আপনি কিছু ইনপুট দেন, মানে ফর্ম ফিল আপ করেন, তারপর সেই অনুযায়ী তথ্য দেখতে পান। এগুলো সাধারণত ডেটাবেসের সাথে কানেক্টেড থাকে, আর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি, পাইথন এগুলো দিয়ে তৈরি হয়, তাই এগুলো অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়। এই যে বললেন সার্ভার থেকে তথ্য আসে, আমরা তো ওয়েবসাইট দেখি নিজেদের কম্পিউটার বা ফোনে। এই ক্লায়েন্ট সার্ভার ব্যাপারটা কিভাবে কাজ করে? বইয়ের 115-116 পৃষ্ঠায় একটা ছবিও আছে। অবশ্যই, এটা ইন্টারনেটের একেবারে বেসিক কার্যপ্রণালী। আমরা যখন আমাদের ডিভাইস মানে কম্পিউটার বা ফোন থেকে একটা ব্রাউজার খুলি, ধরুন গুগল ক্রোম বা ফায়ারফক্স, আর সেখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখি, যেমন www.google.com, তারপর এন্টার দিই, তখন আমাদের ডিভাইসটা হয়ে যায় ক্লায়েন্ট, মানে যে সার্ভিসটা চাইছে। আচ্ছা। আর ওই ওয়েবসাইটের সব ফাইল মানে HTML কোড, ছবি, ডেটা এগুলো যে একটা শক্তিশালী কম্পিউটারে স্টোর করা থাকে, যেটা সবসময় চালু থাকে, সেটা হলো সার্ভার, মানে যে সার্ভিসটা দেয়। তো ক্লায়েন্ট ইন্টারনেট ব্যবহার করে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায় যে আমার এই ওয়েবসাইটটা দেখতে চাই। হুম। সার্ভার সেই রিকোয়েস্টটা পায়, তারপর দরকারি ফাইলগুলো খুঁজে বের করে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। এটাকে বলে রেসপন্স বা প্রতিক্রিয়া। ক্লায়েন্টের ব্রাউজার তখন সার্ভারের পাঠানো ওই কোডগুলো, মানে মেইনলি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলোকে প্রসেস করে আমাদের স্ক্রিনে সুন্দর ওয়েবসাইট হিসেবে দেখায়। বইয়ের 4.1 নম্বর ছবিটা এই আদান প্রদানটাই দেখাচ্ছে। পুরো ব্যাপারটা কিন্তু চোখের পলকেই হয়ে যায়। বাহ, দারুণভাবে বোঝালেন। এবার আসা যাক আসল খেলোয়াড়ের কাছে। HTML পুরো নাম তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বইয়ের 116 পৃষ্ঠা বলছে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই পার্থক্যটা কেন জরুরি, আর HTML এর আসল কাজটা কি? হ্যাঁ, এটা একটা খুব কমন কনফিউশন। অনেকেই গুলিয়ে ফেলে। দেখুন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন বা জাভা, এগুলো দিয়ে আমরা কম্পিউটারকে বিভিন্ন লজিক্যাল কাজ করতে বলি, শর্ত চেক করতে বলি, ক্যালকুলেশন করতে বলি, ডেটা প্রসেস করতে বলি। কিন্তু HTML সে এসব কিছুই করে না। HTML এর কাজ হলো ওয়েব ব্রাউজারকে ইনস্ট্রাকশন দেওয়া, বলা যে এই লেখাটা একটা হেডিং হবে, ওটা একটা প্যারাগ্রাফ, এখানে একটা ছবি দেখাও, আর ওই শব্দটাকে একটা লিঙ্ক বানিয়ে দাও। মানে HTML ওয়েব পেজের কন্টেন্টকে বিভিন্ন মার্ক বা চিহ্ন দিয়ে সাজায়। এই চিহ্নগুলোকেই আমরা ট্যাগ বলি। এটা কন্টেন্টের স্ট্রাকচার বা গঠন তৈরি করে। এটা কন্টেন্টের মানে বা গঠন বোঝায়, কিন্তু কোনো লজিক বা ডিসিশন মেকিং করে না। তাই এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ও আচ্ছা, অনেকটা তাহলে একটা বিল্ডিংয়ের কাঠামোর মতো। একদম ঠিক। HTML হলো সেই কাঠামোটা, ইট, সিমেন্ট, রড দিয়ে বানানো কঙ্কালটা। এবার সেই কঙ্কালটাকে সুন্দর করতে, রং করতে, প্লাস্টার করতে লাগে CSS, মানে ক্যাসকেডিং স্টাইল শিটস। আর বিল্ডিংটায় লিফট বসানো, লাইট অন অফ করা, দরজা অটোমেটিক খোলা বন্ধ করার মতো ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো করার জন্য লাগে জাভাস্ক্রিপ্ট। আধুনিক ওয়েবসাইট আসলে এই 3 বন্ধুর মিলিত চেষ্টা, কিন্তু শুরুটা হয় HTML দিয়ে। তাহলে একটা সাধারণ ওয়েবসাইটের কাঠামো দেখতে কেমন হয়? বইয়ের 117 পৃষ্ঠায় ওয়েবসাইট স্ট্রাকচারের কথা বলা আছে। মানে একটা সাইটে ঢুকলে সাধারণত কি অংশ থাকে? একটা টিপিক্যাল ওয়েবসাইটের সাধারণত একটা মেইন পেজ থাকে, তাই না, যেটাকে আমরা হোম পেজ বলি। ওয়েবসাইটের অ্যাড্রেসটা টাইপ করলে প্রথমে এটাই আসে। হোম পেজে সাধারণত পুরো সাইটটার একটা ওভারভিউ থাকে, আর অন্য জরুরি পেজে যাওয়ার লিঙ্ক থাকে, যেমন ওপরে মেনু বার বা ন্যাভিগেশন থাকে। কিছু কমন সেকশন হলো আমাদের সম্পর্কে বা অ্যাবাউট আস, কি সার্ভিস দিই বা সার্ভিসেস, প্রোডাক্টস, যোগাযোগের ঠিকানা বা কন্ট্যাক্ট। অনেক সময় ব্লগ থাকে, আবার হেল্প বা FAQ সেকশনও থাকে। তবে ওয়েবসাইটের কন্টেন্ট আর উদ্দেশ্যের উপর নির্ভর করে এই কাঠামোটা অনেক পাল্টে যেতে পারে। একটা নিউজ সাইটের স্ট্রাকচার আর একটা ইউনিভার্সিটি সাইটের স্ট্রাকচার তো এক হবে না, তাই না? ডিজাইনাররা ইউজারের সুবিধার কথা ভেবেই এটা প্ল্যান করেন। বোঝা গেল। এবার তাহলে HTML এর আরও একটু ডিটেলসে যাই। কেউ যদি একদম নতুন করে একটা ওয়েব পেজ বানাতে যায়, তার কি জানা দরকার? বইয়ের 117 থেকে 120 পৃষ্ঠা পর্যন্ত তো কিছু বেসিক জিনিস বলা আছে। HTML শেখার সবচেয়ে ভালো দিক হলো এটা শুরু করতে তেমন কিছুই লাগে না। মানে কোনো দামি সফটওয়্যার বা খুব পাওয়ারফুল কম্পিউটার দরকার নেই। উইন্ডোজের সাথে যে নোটপ্যাড থাকে ওটা দিয়েই কাজ চলে যায়। অথবা আরেকটু ভালো অভিজ্ঞতার জন্য
নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট বা VS কোড ব্যবহার করা যেতে পারে। এগুলো ফ্রিতেই পাওয়া যায়। কোডটা লিখে ফাইলটাকে .html বা .htm এক্সটেনশন দিয়ে সেভ করতে হয়। যেমন ধরুন আমার পেজ .html, তারপর ওই ফাইলটায় ডাবল ক্লিক করলেই যে কোনো ব্রাউজারে খুলে যাবে। ব্যাস। দারুণ তো! তাহলে এবার কোডের ভেতরে যাওয়া যাক। বইয়ের ১১৮ পৃষ্ঠায় HTML এলিমেন্ট আর ট্যাগের কথা আছে। এই দুটো জিনিস আসলে কি? খুব মৌলিক দুটো ধারণা এগুলো। পুরো HTML ডকুমেন্টটাই আসলে তৈরি হয় এলিমেন্ট দিয়ে। এলিমেন্ট হলো ওয়েব পেজের এক একটা টুকরো বা উপাদান। যেমন ধরুন একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা ছবি, একটা লিঙ্ক, এগুলো সবই এক একটা এলিমেন্ট। বেশিরভাগ এলিমেন্টের আবার তিনটা অংশ থাকে। এক, শুরুর ট্যাগ বা ওপেনিং ট্যাগ, এটা দিয়ে এলিমেন্টটা শুরু হয়, যেমন পি মানে প্যারাগ্রাফ শুরু। দুই, কন্টেন্ট, ট্যাগের মাঝখানে যা থাকে সেটা লেখা হতে পারে, ছবি হতে পারে, এমনকি অন্য এলিমেন্টও হতে পারে। আর তিন, শেষের ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, এটা এলিমেন্টের শেষ বোঝায়। শুরুর ট্যাগের মতোই শুধু নামের আগে একটা স্ল্যাশ থাকে, যেমন পি। এই তিনটা মিলে একটা পুরো এলিমেন্ট হয়। পি, এটা একটা প্যারাগ্রাফ, পি। আচ্ছা, বুঝলাম। তাহলে ট্যাগ কোনগুলো? ট্যাগ হলো ওই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে আর চিহ্নের মধ্যে লেখা কিওয়ার্ডগুলো, যেমন HTML, H1, ING, A। এগুলোই ব্রাউজারকে বলে যে ভেতরের কন্টেন্টটা কী টাইপের আর তাকে কিভাবে দেখাতে হবে। ট্যাগ মূলত দুই রকমের হয়, যেমনটা বলির ১১৮ পৃষ্ঠায় আছে। একটা হলো কন্টেনার ট্যাগ। এদের শুরু আর শেষ দুটো ট্যাগই থাকে, আর মাঝখানে কন্টেন্ট থাকে। যেমন HTML, হেড, বডি, P, H1 থেকে H6, A, এরকম অনেক। আর একটা হলো এমটি বা খালি ট্যাগ। এদের শুধু শুরুর ট্যাগ থাকে, শেষের ট্যাগ লাগে না। এরা নিজেরাই সম্পূর্ণ বা কোনো কন্টেন্ট ধারণ করে না। যেমন IMG ট্যাগ ছবি দেখানোর জন্য, BR ট্যাগ নতুন লাইন শুরু করার জন্য, HR ট্যাগ একটা দাগ টানার জন্য, ইনপুট ট্যাগ ফর্মের ইনপুট ফিল্ড বানানোর জন্য। তাহলে একটা কমপ্লিট HTML পেজের বেসিক স্ট্রাকচারটা কেমন দেখতে হয়? বইয়ের ১১৮, ১১৯ পৃষ্ঠায় একটা হ্যালো ওয়ার্ল্ড উদাহরণ আছে। ওটা দেখে একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। যে কোনো HTML ডকুমেন্টের একটা মিনিমাম কাঠামো থাকে, যেটা প্রায় সব পেজেই লাগে। বইয়ের উদাহরণটা যদি দেখি, ডকটাইপ HTML, হেড, টাইটেল, মাই ফার্স্ট HTML পেজ, টাইটেল, হেড, বডি, হ্যালো ওয়ার্ল্ড, বডি, HTML। আসুন এটা একটু ভেঙে দেখি। প্রথমে আছে ডকটাইপ HTML। এটা ঠিক ট্যাগ না, এটা একটা ডিক্লারেশন বা ঘোষণা। এটা ব্রাউজারকে বলে যে এই ডকুমেন্টটা HTML5 স্ট্যান্ডার্ডে লেখা। এটা সবসময় ফাইলের একদম শুরুতে লিখতে হয়। এটা জরুরি কারণ এটা ব্রাউজারকে ঠিক মোডে পেজটা দেখাতে সাহায্য করে। আচ্ছা। এরপর HTML.html, এটা হলো মেন বা রুট এলিমেন্ট। পুরো HTML কোডটাই এই ট্যাগের ভেতরে থাকে। এটা দিয়ে ডকুমেন্ট শুরু আর শেষ হয়। তারপর head.head, এই সেকশনটা হলো নেপথ্যের অংশ। এখানে পেজের মেটা ইনফরমেশন থাকে, যেমন পেজের টাইটেল, কোন ক্যারেক্টার সেট ব্যবহার হচ্ছে, CSS বা জাভাস্ক্রিপ্ট ফাইলের লিঙ্ক, সার্চ ইঞ্জিনের জন্য দরকারি তথ্য, এসব। এখানে যা লেখা হয় তা সরাসরি পেজে দেখা যায় না। ও আচ্ছা। তাহলে টাইটেল ট্যাগটা হেডের ভেতরে থাকে। এখানে যে লেখাটা দেবেন সেটাই ব্রাউজারের ট্যাবে বা উইন্ডো টাইটেল বারে দেখা যাবে। যেমন ওই উদাহরণে মাই ফার্স্ট HTML পেজ লেখাটা ট্যাবে দেখাবে। এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর সবশেষে বডি। বডি, এটাই হলো আসল জায়গা। আমরা ওয়েব পেজে যা কিছু দেখি, লেখা, ছবি, লিঙ্ক, টেবিল, ফর্ম, সবকিছু এই বডি ট্যাগের ভেতরেই লিখতে হয়। উপরের উদাহরণে শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তাই ব্রাউজারে শুধু এটাই দেখা যাবে। ঠিক, যেমন বইয়ের ১১৯ পৃষ্ঠার ছবিতে দেখানো হয়েছে। কোডটা নোটপ্যাডে লিখে .html নামে সেভ করে ব্রাউজারে খুললেই আউটপুট দেখা যাচ্ছে। বাহ, বেশ সহজ তো মনে হচ্ছে। আচ্ছা, বইয়ের ১২০ পৃষ্ঠায় নেস্টেড এলিমেন্ট আর হেডিং ট্যাগের কথা বলা হয়েছে। নেস্টেড মানে কি, আর হেডিং ট্যাগগুলোর কাজ কি? ব্যবহার করি। ধরুন একটা প্যারাগ্রাফ আছে পি ট্যাগ দিয়ে। এখন যদি ওই প্যারাগ্রাফের কোনো একটা শব্দকে আমরা একটু জোর দিয়ে দেখাতে চাই, ধরুন ইটালিক করতে চাই, তখন আমরা এমফাসাইজ ট্যাগ ব্যবহার করতে পারি পি এর ভেতরে। যেমন পি, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, পি। এখানে এলিমেন্টটা পি এলিমেন্টের ভেতরে নেস্ট করা হয়েছে।
এখানে একটা জরুরি নিয়ম হলো বইয়ের 120 পৃষ্ঠার উদাহরণে যেমন ভুলটা দেখানো হয়েছে, যে ট্যাগটা ভেতরে শুরু হবে সেটাকে অবশ্যই বাইরের ট্যাগ শেষ হওয়ার আগেই শেষ হতে হবে। মানে PEM লেখা PM এভাবে ওভারল্যাপ করা যাবে না। সঠিক অর্ডার হলো PEM লেখা, অনেকটা অঙ্কের ব্র্যাকেটের মতো। ভেতরের কাজ আগে শেষ করতে হয়। হেডিং ট্যাগগুলো মানে H1 থেকে H6 এগুলো ব্যবহার করা হয় ডকুমেন্টের বিভিন্ন সেকশনের শিরোনাম বা হেডিং দেওয়ার জন্য। মোট 6টা হেডিং ট্যাগ আছে। H1 হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাধারণত দেখতে সবচেয়ে বড় হয়। এটা পুরো পেজের মূল শিরোনামের জন্য ব্যবহার করা হয়। এরপর গুরুত্ব অনুযায়ী H2, H3 এভাবে H6 পর্যন্ত আসে, যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ আর দেখতে সবচেয়ে ছোট হয়। এগুলো কিন্তু শুধু লেখাকে বড় বা ছোট করার জন্য না, এগুলো ডকুমেন্টের স্ট্রাকচার বা গঠন এবং তথ্যের যে একটা হাইরার্কি বা স্তরবিন্যাস আছে সেটা বোঝাতে সাহায্য করে। সার্চ ইঞ্জিনগুলো এই হেডিং ট্যাগ দেখে বুঝতে পারে পেজের কোন অংশটা কতটা গুরুত্বপূর্ণ। তাই ঠিকঠাক হেডিং ট্যাগ ব্যবহার করা ভালো SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য জরুরি। বাহ, তাহলে আজকের আলোচনায় আমরা ওয়েব ডিজাইনের বেসিক আইডিয়া থেকে শুরু করে ওয়েবের ইতিহাস, স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটের তফাৎ, ক্লায়েন্ট সার্ভার কিভাবে কাজ করে আর HTML এর একদম গোড়ার কথা এলিমেন্ট, ট্যাগ, একটা বেসিক পেজের স্ট্রাকচার, নেস্টিং, হেডিং ট্যাগ, এই সব কিছুই কভার করলাম। মনে হচ্ছে বইয়ের এই অংশটা নিয়ে একটা বেশ পরিষ্কার ধারণা পাওয়া গেল। হ্যাঁ, আমরা দেখলাম কিভাবে খুব সাধারণ টুলস আর কিছু বেসিক ট্যাগ ব্যবহার করে একটা ওয়েব পেজের কঙ্কাল বা কাঠামো তৈরি করা যায়, যেটা ব্রাউজার বুঝতে পারে। হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করে প্যারাগ্রাফ, হেডিং, এমফ্যাসিস এগুলো ব্যবহার করে কিভাবে কন্টেন্টকে একটা গঠন দেওয়া যায় সেটাও দেখলাম। এগুলোই আসলে ওয়েব ডেভেলপমেন্টের বিশাল জগতের প্রথম ধাপ। এই আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার হলো যে HTML শুধু কাঠামোটা দেয়, কিন্তু আজকাল আমরা যে এত সুন্দর, এত ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট দেখি, সেগুলোর পেছনে তো আরও অনেক গল্প আছে নিশ্চয়ই। CSS কিভাবে স্টাইল দেয়, জাভাস্ক্রিপ্ট কিভাবে সেগুলোকে জীবন্ত করে তোলে, এই প্রশ্নগুলো তো মনে আসছেই। আচ্ছা, আরেকটা জিনিস ভাবছিলাম, এই যে আমরা ট্যাগগুলো ব্যবহার করলাম, H1, P ইত্যাদি, এগুলোই কি যথেষ্ট, নাকি এখন আরও মডার্ন, আরও মিনিংফুল ট্যাগ এসেছে যেগুলো আজকের ওয়েব তৈরিতে বেশি কাজে লাগে? যেমন ধরুন, পেজের একদম ওপরের অংশটা বোঝানোর জন্য কি শুধু ডিভি ব্যবহার করা হয়, নাকি এর জন্য আরও নির্দিষ্ট কোনো ট্যাগ আছে? এটা নিয়ে হয়তো আরও জানার ইচ্ছা হতে পারে।